তৃতীয় দিনে আফগান পাকিস্তান শান্তি আলোচনা, যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত। হামাসের অস্ত্র ছাড়ার শর্ত, পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র না হলে নয়। অস্ত্র ছাড়তে রাজি হামাস, তবে একটাই শর্ত, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে অস্ত্র সমর্পণ নয়। ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলায় জাতিসংঘ শান্তিরক্ষীরা লক্ষ্যবস্তু লেবাননে উত্তেজনা বাড়ছে। যুদ্ধবিরতির মাঝেও জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর হামলা। ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক গোলার আঘাতে দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে, যেখানে শান্তিরক্ষার দায়িত্বে থাকা ইউনিফিল বাহিনী এখন নিরাপত্তাহীন। যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ, ডাঙ্কি রুট ব্যবহার করে আসা ভারতের ৫৪ নাগরিক ফেরত। আমেরিকান স্বপ্ন পূরণ করতে গিয়ে দালাল চক্রের ফাঁদে পড়ে ফিরতে হলো ৫৪ ভারতীয় তরুণকে। আসসালামু আলাইকুম, আমি তানবীর আলম, আপনাকে স্বাগতম গ্লোবাল নিউজে। এতক্ষণ আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দেখছিলেন। তৃতীয় দিনে আফগান পাকিস্তান শান্তি আলোচনা, যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত। যুদ্ধ না শান্তি? ইস্তাম্বুলে চলমান আলোচনার টেবিলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। দুই দেশের সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর আলোচনা তৃতীয় দিনে পৌঁছেও স্থায়ী সমাধানের কোনো নিশ্চয়তা নেই। ইস্তাম্বুলে শনিবার শুরু হওয়া আফগানিস্তান পাকিস্তান শান্তি আলোচনার তৃতীয় দিনে প্রবেশ করেছে। আলোচনার লক্ষ্য একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ভবিষ্যতের সংঘাত প্রতিরোধে কার্যকর প্রক্রিয়া স্থাপন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহাতে দ্বিতীয় যুদ্ধবিরতি কার্যকর হলেও তার শর্তাবলী এখনও অস্পষ্ট। ২ সপ্তাহ আগে কাবুল কর্তৃপক্ষ সীমান্ত বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করে পাল্টা হামলা চালালে ডজনখানেক বেসামরিক নাগরিক নিহত হন। জবাবে পাকিস্তান আফগান ভূখণ্ডের সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর হামলা চালায়, যার ফলে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি দ্রুত ভেঙে পড়ে। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এএফপিকে বলেন, আলোচনার দ্বিতীয় ধাপ চলছে, আমরা ফলাফলের পূর্বাভাস দিতে পারছি না এবং বৈঠকের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সমস্যার সমাধানের একমাত্র উপায় হল আলোচনা ও বোঝাপড়া। অন্যদিকে পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো রবিবার অভিযোগ করে তালিবান আলোচকরা গোঁড়ামি এবং গুরুত্বের অভাব দেখাচ্ছেন। তারা বলেন, আলোচনার অগ্রগতি আফগান পক্ষের ইতিবাচক মনোভাবের ওপর নির্ভর করছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো চুক্তি না হয় তবে আমাদের কাছে তাদের সঙ্গে একটি খোলা যুদ্ধ করার বিকল্প আছে। ইসলামাবাদ দাবি করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের টিটিপির বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়া হোক, যাদের বিরুদ্ধে তারা আফগান ভূখণ্ড থেকে হামলার অভিযোগ করে। তবে কাবুল জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে এবং আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ওপর জোর দেয়। তালিবান আলোচকরা পাকিস্তানকে আফগান আকাশসীমা লঙ্ঘন বন্ধ করতে এবং বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন না করার আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আফগানিস্তান পাকিস্তান সংকট খুব দ্রুত সমাধান করতে পারি। যদিও তার মন্তব্যে কোনো নির্দিষ্ট কূটনৈতিক প্রস্তাব ছিল না, তবু এটি আলোচনার আন্তর্জাতিক গুরুত্বকে তুলে ধরে। এই আলোচনার ফলাফল শুধু দুই দেশের সীমান্ত নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, তবে আলোচনার ধারাবাহিকতা অন্তত একটি আশার সঞ্চার করছে। প্রশ্ন রয়ে যায়, আলোচনার টেবিল কি সত্যিই যুদ্ধের বিকল্প হতে পারবে? হামাসের অস্ত্র ছাড়ার শর্ত, পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র না হলে নয়। অস্ত্র ছাড়তে রাজি হামাস, তবে একটাই শর্ত, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে অস্ত্র সমর্পণ নয়। এই ঘোষণায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে গাজা সংকট। সোমবার আল জাজিরার বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অস্ত্র ছাড়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে, তবে শর্ত সাপেক্ষে। হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়া জানিয়েছেন, হামাস, ফাতাহ এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলো গাজা শাসনে একটি টেকনোক্র্যাট কমিটি গঠনের বিষয়ে একমত হয়েছে। এই কমিটি হবে অস্থায়ী, যার কাজ হবে নির্বাচন আয়োজন এবং একটি জাতীয় ঐক্য সরকার গঠনের পথ সুগম করা। আল হাইয়া স্পষ্ট করে বলেন, একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে না। তিনি আরও বলেন, ৭ অক্টোবরের হামলা ছিল ৭৭ বছরের দখলদারিত্বের স্বাভাবিক প্রতিক্রিয়া। এই হামলা আমাদের জনগণের বেদনা, শহীদ ও বন্দীদের ত্যাগ সত্ত্বেও ফিলিস্তিনি ইস্যুটিকে একটি নতুন পর্যায়ে নিয়ে গেছে, বলেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার মন্ত্রিসভার বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে, তবে কোন দেশের সেনারা অংশ নেবে সে সিদ্ধান্ত নেবে ইসরায়েল। আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি, বলেন নেতানিয়াহু। তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন।
বিশ্লেষকদের মতে হামাসের এই শর্ত ফিলিস্তিনি রাজনৈতিক কাঠামোতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। টেকনোক্রেট কমিটি গঠনের প্রস্তাব এবং জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা দুই পক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী সমাধানের পথ খুলে দিতে পারে। তবে অস্ত্র সমর্পণের শর্ত হিসেবে পূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দিতে পারে। হামাসের শর্ত এবং ইসরায়েলের প্রতিক্রিয়া দুই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই সংকটের সমাধান শুধু অস্ত্র নয়, কূটনৈতিক দূরদৃষ্টি এবং আন্তর্জাতিক সংহতির উপরও নির্ভর করছে। ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলায় জাতিসংঘ শান্তিরক্ষীরা লক্ষ্যবস্তু লেবাননে উত্তেজনা বাড়ছে। যুদ্ধবিরতির মাঝেও জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর হামলা। ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক গোলার আঘাতে দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে, যেখানে শান্তিরক্ষার দায়িত্বে থাকা ইউনিফিল বাহিনী এখন নিরাপত্তাহীন। রোববার লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার কিলার কাছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের একটি টহল দল ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক গোলার লক্ষ্যবস্তু হয়। ইউনিফিলের বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় কোনো হতাহত না হলেও এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 1701 নম্বর রেজলিউশন এবং লেবাননের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। শান্তিরক্ষা মিশন আরও জানায়, ট্যাঙ্ক গোলার পাশাপাশি একটি ইসরায়েলি ড্রোন টহল দলের ওপর দিয়ে উড়ে যায়, যার ফলে শান্তিরক্ষীরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়। সংস্থাটি এই ঘটনাকে দক্ষিণ লেবাননে জাতিসংঘ নির্দেশিত কার্যক্রমের প্রতি অবজ্ঞা হিসেবে অভিহিত করেছে। তুর্কি ভিত্তিক টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী ইউনিফিল 1978 সাল থেকে দক্ষিণ লেবাননে কার্যক্রম পরিচালনা করছে। 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর জাতিসংঘের 1701 নম্বর রেজলিউশনের অধীনে ইউনিফিলের ক্ষমতা ও উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। যদিও 2024 সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, তবুও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। চুক্তির শর্ত অনুযায়ী 2025 সালের জানুয়ারির মধ্যে ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু বাস্তবে তারা কেবল আংশিকভাবে সৈন্য সরিয়েছে এবং 5টি সীমান্ত চৌকিতে এখনও সামরিক উপস্থিতি বজায় রেখেছে। জাতিসংঘ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে কূটনৈতিক মহলে এই হামলাকে আন্তর্জাতিক আইন ও শান্তিরক্ষা নীতিমালার গুরুতর লঙ্ঘন হিসাবে দেখা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্র এই ঘটনার নিন্দা জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলি বাহিনীর এই হামলা শুধু লেবাননের সার্বভৌমত্ব নয়, জাতিসংঘের শান্তিরক্ষা কাঠামোর উপরও প্রশ্ন তুলছে। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন এবং সীমান্তে সামরিক উপস্থিতি বজায় রাখার ফলে ভবিষ্যতে আরও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ, ডাঙ্কি রুট ব্যবহার করে আসা ভারতের 54 নাগরিক ফেরত। আমেরিকান স্বপ্ন পূরণ করতে গিয়ে দালাল চক্রের ফাঁদে পড়ে ফিরতে হল 54 ভারতীয় তরুণকে, যাদের সবাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন ইউরোপ ও লাতিন আমেরিকার বিপজ্জনক পথ পেরিয়ে। রোববার যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতের হরিয়ানা রাজ্যের 54 জন নাগরিক দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3-এ অবতরণ করেন। এই 476 ফ্লাইটে করে আসা এসব তরুণ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের সময় তথাকথিত ডাঙ্কি রুট ব্যবহার করেছিলেন বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। এই রুটে দালাল চক্র ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ঘুরিয়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করায়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে 16 জন কর্নাল জেলার, 15 জন কাইথালের, 5 জন আম্বালার, 4 জন যমুনানগরের, 4 জন কুরুক্ষেত্রের, 3 জন জিন্দের, 2 জন সোনিপাথের এবং 1 জন করে পাঞ্চকুলা, পানিপাত, রোহতাক ও ফাতেহাবাদ জেলার বাসিন্দা। তাদের বয়স 25 থেকে 40 বছরের মধ্যে। কর্নাল জেলার উপপুলিশ সুপার ডিএসপি সন্দীপ কুমার জানান, যুক্তরাষ্ট্র থেকে আরও কয়েকজন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে প্রায় 50 জন হরিয়ানার বাসিন্দা। আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। তিনি আরও বলেন, কোনো দালালের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারীরা ফেরতের আওতায় পড়েন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফলে সাম্প্রতিক সময় ফেরত পাঠানো বেড়েছে। 2009 সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে 15,756 জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে 2019 সালে সর্বোচ্চ 2042 জন এবং 2020 সালে 1889 জন ফেরত যান। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী 2022 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় 7,25,000 ভারতীয় নাগরিক অবৈধভাবে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ এই ধরনের ফেরত পাঠানোকে আইনলুগো প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই প্রবণতা থামবে না। বিশ্লেষকদের মতে, ডাঙ্কি রুট ব্যবহার করে অবৈধ অভিবাসনের প্রবণতা শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও বাড়ছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কড়াকড়ি এবং দালাল চক্রের বিস্তার এই দুয়ের সংঘাতে তরুণরা বিপজ্জনক পথে পা রাখছেন। এই ঘটনা শুধু অভিবাসন নয়, তরুণদের ভবিষ্যৎ, দালাল চক্রের দৌরাত্ম্য এবং আন্তর্জাতিক অভিবাসন নীতির জটিলতা তুলে ধরেছে। প্রশ্ন রয়ে যায়, এই ফেরত পাঠানো কি একটি সতর্কবার্তা নাকি আরও বড় সংকটের সূচনা?